ক্রিকেট খেলার কথা বলেন, ক্রিকেটের মানের কথা বলেন, তাহলে তো এই টুর্নামেন্ট স্মরণকালে সব থেকে বাজে বিপিএল বলতে হবে, এটা নিয়ে তেমন কোনো ডাউট নেই। চিরাগ কিংসের মালিক যিনি, ইনি এর আগেও বিপিএল এ তার একটা দল ছিল, এই নামেরই দল ছিল, এবং তখনও কিন্তু তার ডিউজ নিয়ে সমস্যা ছিল। তিনি সাক্ষাৎকার বলছেন যে আমি টাকা দেইনি, এটা পার্সোনাল কারণে টাকা দেইনি, এবং টাকা কি আমার গাছে ধরে। বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, প্রচুর সমস্যার মধ্যে কিন্তু উনি মালয়েশিয়া ছিলেন বেশ লম্বা একটা সময়। বিপিএল তো অনেক লোকাল ট্যালেন্টদের প্রমোট করতে হেল্প করে, স্টার বানাতে হেল্প করে, সেটা ছিটে ফোটা কি এবার ছিল? প্লেয়ারদের বকেয়া পেমেন্ট, মাঠের ভিতরে নানান রকম বিস্ময়কর এবং প্রশ্নবিদ্ধ ঘটনা, মাঠের বাউন্ডারি এবং খেলার মান, এরকম অনেক প্রশ্নবিদ্ধ ঘটনা নিয়ে চলছে 11তম বিপিএল এর আসর। সেই আলোচনাই আসলে আমরা আজকে করতে চাই। আমি আছি শাবাব চৌধুরী, আমাদের সাথে আছেন একুশ তাপাদার এবং আশফাকুল আলম নিলয়। একুশ ভাই, আপনাকে যদি শুরু করি, আমি ঠিক পিচ পারফেক্টই একই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম আগের আসরে বিপিএল এর, যে এইবার আসলে নতুন কি দেখছেন। তো সেখান থেকে যদি আসি, সেই সূত্র ধরে যদি আসি, এবার আসলে নতুন আদলে বিপিএল করার একটা তাগিদ আমরা দেখতে পেরেছি নতুন বোর্ডের কাছে, লেড বাই বিসিবি বস ফারুক আহমেদ। অনেক কিছুই নতুন থাকার কথা, অনেক প্রমিসেস ছিল, একটা রিব্র্যান্ডিংয়ের ব্যাপার ছিল, একটা ভিশনের ব্যাপার ছিল। সো একুশ ভাই, সিমিলার যদি একটা কোয়েশ্চেন বা সেম কোয়েশ্চেনটা দিয়ে যদি স্টার্ট করি, এইবার আসলে নতুন কি দেখলেন? এখন নতুন ভালো বা নতুন খারাপ দুরকমভাবে দেখা যায়, কিন্তু নতুন ভালো কিছু তেমন দেখি নাই, নতুন খারাপ বলা যায়। যেমন হচ্ছে যে আমরা খুব নতুন একটা ঘটনা দেখেছি, যেটা হচ্ছে বিদেশি খেলোয়াড়রা টাকা না পেয়ে মাঠেই যায়নি এবং খেলা হয়েছে বিদেশিদের ছাড়া, নিয়ম ভঙ্গ করে। তো সেটা একটা নতুন, কিন্তু সেই নতুনটাকে তো আপনি চান নাই। তো এরকম এর বাইরে আসলে নতুন আমি কিছু দেখি না, মানে নতুন একটা বছরে খেলা হচ্ছে 2025 সালে, এরকমভাবে দেখা যায়। বাট আপনার বিপিএল এর শুরু থেকে সেই 2012 সালে যখন বিপিএল শুরু হয়েছে, যেই সমস্যাগুলো ছিল, অপেশাদারিত্ব ছিল, পেমেন্ট ইস্যু ছিল, তারপরে আপনার খেলার মানের ব্যাপার আছে, এবং টুর্নামেন্ট যেভাবে আয়োজিত হয়, ধরেন আপনার যে প্রস্তুতি থাকে বা দলগুলোর যে ভিশন থাকে, মনে হচ্ছে যে একটা পিকনিক করতে এসেছে এবং পিকনিক করে তারপর চলে যাচ্ছে। তো ওই তাদের ওই ভিশনের জায়গা নিয়ে বলেন, সেটার কোনো বদল হয়নি, বরং এটা আবার আরও খারাপ হয়েছে, আরও বেড়েছে। তো আমরা ওই জায়গায় কোনো পরিবর্তন দেখিনি। অনেক আমরা আপনার ধরে ধরে বলতে পারবো, হয়তো আপনি আলোচনায় যাবেন যে কি কি খারাপ হয়েছে। এবং এইবার সবচেয়ে বোধহয় আমার দেখা হচ্ছে খেলার মান নিয়ে যদি বলেন ওভারঅল, এবং মাঠে এবং মাঠের বাইরে সবকিছু নিয়ে যদি বলেন, তাহলে এবার সবচেয়ে বাজে বিপিএল বোধহয় হচ্ছে আর কি। নিলয়, যদি ওপেনিং একটা রিমার্কস নিলয় থেকে পাই। নিলয়, আসলে আমাদের একাধিক রিপোর্টে আপনি বলেছেন, মান নিয়ে প্রশ্ন তুলেছেন, তারপর এবার যে বিপিএলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একটা যে তাগিদ ছিল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, রিব্র্যান্ডিংয়ের প্রশ্ন তুলেছেন। তো সেগুলো নিয়ে যদি একটু বলেন। না, মানে টুর্নামেন্ট শুরু হওয়ার 1 কি 2 দিন আগে ফরচুন বরিশালের যে ক্যাপ্টেন তামিম ইকবালকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল নতুন বিপিএল আপনি কি চান, এই সে এক্সেট্রা। উনি প্রথমেই বলেছিলেন যে আমি নতুন কিছুই দেখছি না, শুধুমাত্র কয়েকটা কনসার্ট হয়েছে এই। তো মানে কনসার্ট হলো, কয়েকটা নতুন একটা গান হলো বিপিএল এর জন্য, কি বলবো, বিভিন্ন আমি একটা নতুন জিনিস দেখলাম, কিছু ফ্র্যাঞ্চাইজি বিদেশি মানুষ, বিদেশি সোশ্যাল মিডিয়া স্টারদের নিয়ে আসছে তাদের হোস্ট হিসাবে। এটা ভালো, ঠিক আছে, করছে, কিন্তু পপুলারিটি বোধহয় বেশি প্লেয়ারদের বোধ হয় এতে, মানে এসব জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু যদি ক্রিকেট খেলার কথা বলেন, ক্রিকেটের মানের কথা বলেন, তাহলে তো এই টুর্নামেন্ট স্মরণকালে সব থেকে বাজে বিপিএল বলতে হবে, এটা নিয়ে তেমন কোনো ডাউট নেই। যেমন ধরেন এখন এই যদি আমরা ক্রিকেটের বেসে চিন্তা করি, গত 3 দিনে বিপিএল ইন্টারেস্টিং কি ঘটেছে। দুর্বার রাজশাহী খুবই উইক টিম, তারা এই টুর্নামেন্টের সবচেয়ে লোয়েস্ট স্কোর সম্ভবত তাদের, সবচেয়ে বড় ডিফিট তাদের, সবচেয়ে বেশি রানও কনসিড করেছে তারা। 2টা ম্যাচ জিতে তারা এখন পয়েন্ট তালিকার 3-এ, তারা এখন মানে সম্ভাবনা খুব বেশি তারা পোল পজিশনে আছে কোয়ালিফায়ার্স খেলার জন্য। এখন আমাদের এটা নিয়ে আলোচনা করার কথা যে দুর্বার রাজশাহী কি করলো যে এরকম হয়ে গেল, যে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন্সি দেওয়ার কারণে কি এরকম বদলে গেল, তারা ওই 4 জনের জায়গায় 2 জন বিদেশি খেলাচ্ছে, এর জন্য হলো কিনা, বা বিদেশি খেলাই নেই এর জন্য হলো কিনা। কিন্তু আমরা হারিয়ে দিল রংপুর, এটা আমরা এসব নিয়ে আলোচনা করতেছি না। কিন্তু আমরা যখন বিপিএল নিয়ে চিন্তা করি, আমাদের মাথায় এসব আসছে না। আমাদের মাথায় এটা আসছে যে কোন দলের প্লেয়াররা টাকা না পাওয়ার জন্য বেশি অভিযোগ করেছে। রাইট, মানে অভিযোগ সবথেকে বেশি দুর্বার রাজশাহীকে নিয়ে, কিন্তু অন্যান্য কিছু দলকে নিয়ে অভিযোগ আছে। সব তো ধরেন প্রকাশ্যে বলাও যায় না, কিছু অভিযোগ তো মানে কি বলবো, যখন এক্স্যাক্ট যদি আমরা নামটা যদি এক্স্যাক্ট অভিযোগ না থেকে থাকে, রুমার্স তো আমরা বলতে পারি না, কিন্তু রুমার্স আছে যে অনেক দলই এই ধরনের সমস্যা আছে। বিপিএল এ যে পে স্কেলে
টাকা দেওয়ার কথা এইটা তো কোনো টিমই ফলো করতেছে না। Right. যে টুর্নামেন্ট শুরুর আগে 25% দিবে, চলাকালীন 25, শেষ হওয়ার আগে 50 দিয়ে শেষ করতে হবে 100%, ওটা তো কেউই করতেছে না। তারপরেও এখন কেউ তো তাও কিছু কিছু টাকা দিচ্ছে, প্লেয়াররা এতেই খুশি, যারা একদমই দিচ্ছে না তাদের সম্পর্কে আমরা জানতে পারছি। Right. তো এই বিপিএল এখন পর্যন্ত এইটাই দেখতে পাচ্ছি। ক্রিকেটিং বেজে যদি আমি শুধু স্কোর কার্ড দেখে দেখি তাহলে কিছু ইন্টারেস্টিং জিনিস, যে টেবিলের কথাটা বললাম এটা ইন্টারেস্টিং, রান অনেক হয়েছে এটা ইন্টারেস্টিং, Right. কিন্তু যদি আপনি স্কোর কার্ডে বাদে আসল খেলা দেখেন, মাঠে যেয়ে দেখেন বা যদি ওই টেলিভিশনে দেখেন, তাহলে তো আমরা জানি যে আসলে অবস্থা কত, কি বলবো, ম্রিয়মান অবস্থা, কত লো কোয়ালিটি ক্রিকেট আমরা দেখতে পাই। পেমেন্টের বিষয়টাও যদি আসি, এটা আসলে নতুন কিছু না, একদম ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট সিজন থেকে আমাদের আসলে এই প্রবলেমটা। ফার্স্ট সিজনে ইন্টারেস্টিংলি আইকন প্লেয়ার হিসেবে জয়েন করেছেন তামিম ইকবাল, চিটাগং ভাইকিংস যদি ভুল না করে থাকি। তখনও একটা আইকন প্লেয়ারের পেমেন্ট ইস্যু ছিল। সে বলেছিলেন, তামিম ইকবাল তখন বলেছিলেন যে আমি আসলে 1 টাকাও পাইনি এখন আমার ফ্র্যাঞ্চাইজ থেকে। তো এটা নতুন কিছু না, কিন্তু এবার একটা নতুন মাত্রা যোগ করেছে আসলে। এবার যেরকম প্রেস কনফারেন্সে ক্রিকেটীয় প্রশ্ন তো একেবারে নেই বললেই চলে। ইভেন সবাইকে, স্পেশালি দুর্বার রাজশাহী, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে আসলে ভাই আপনি আজকে পেমেন্ট পাইছেন কিনা, ভাই আজকে তো বাউন্স থেকে চেক বাউন্স নিয়ে আলাপ হচ্ছে। রাইট, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট, আনপ্রেসিডেন্টেড, হিস্টোরিক, আমরা তো হিস্টোরিক ওয়ার্ডটা অনেক পছন্দ করি, সো হিস্টোরিক একটা ব্যাপার ঘটলো, ক্যাটাস্ট্রফিক, এক্স্যাক্টলি। তো এবার এই পেমেন্ট বিষয়গুলো নিয়ে যদি একটু এক্সট্রা করে বলতেন, যে পেমেন্ট পাইনি, আগে কখনো দেখা যায়নি, এবং এরপরে আবার বিদেশি প্লেয়াররা খেললেনও। আজকে পর্যন্ত কিছু যেটা করছি যে এটা স্ট্রিক্টলি রুমার্স, বাট সোশ্যাল মিডিয়ার নানা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে পর্যন্ত রুমার্স আছে যে চেকটা আসলে শফিকুর রহমান, দুর্বার রাজশাহীর কর্ণধার, উনি যে প্লেয়ারদেরকে দিয়েছেন সেটা নাকি আজকে বাউন্স করেছে। অনেক কিছুই নতুন হয়েছে, সেই নতুনটা ভালো না, নতুনটা খারাপ। যেমন এবার একটা ঘটনা ঘটেছে যেটা মানে বিপিএল এর ইতিহাসে কখনো হয়নি। একটা টিম যেদিন খেলবে, যেদিন ম্যাচের দিন, তাদেরকে হোটেল চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করতে হয়েছে ম্যাচের দিন সকালে, এটা হোটেল চেঞ্জ করা, ব্যাগ নিয়ে আরেকটা হোটেলে যাওয়া, চেকিং করা, একটা লেন্দি ব্যাপার। তো তাদেরকে সেটা করতে হয়েছে কারণ এখানে ডিউজ ইস্যু ছিল, আমরা যতটুকু জানি আর কি নানান মাধ্যমে। তো এই যে ব্যাপারগুলো, এটা তো মানে বিব্রতকর ঘটনা। এবং বিদেশি খেলোয়াড়রা কেন আসেনি, তাদের হচ্ছে প্রথম হচ্ছে তাদের যে পারিশ্রমিকের ব্যাপারটা সেটা দেওয়া হচ্ছিল না। কিছু প্লেয়ারকে 1 টাকাও দেওয়া হয়নি। এবং আপনি মানে পারিশ্রমিক তো বটেই দেওয়া হয়নি, আপনার হচ্ছে আরেকটা নিয়ম আছে যে ডিএ, মানে ডেইলি অ্যালাউন্স, প্রতিদিন দৈনিক যে ভাতা দিতে হয় খেলোয়াড়দেরকে, সেটা তারা 1 টাকাও দেয়নি, পরিশোধ করেনি। 20 দিনের দৈনিক ভাতা বাকি আছে। তো এখন খেলোয়াড়দের ধরেন আপনার মানে আপনি তো হোটেল ভাড়া দিয়ে তারা থাকছে এখানে, হোটেল রেখেছে, তারপর তার খাওয়া আছে না, 3 বেলা খাওয়া আছে না, সেটা খেলোয়াড়রা নিজেদের পকেট থেকে খাচ্ছে। তো এটা তো হতে পারে না। কিন্তু বিদেশি খেলোয়াড়রা যখন দেখছে যে তাকে দিয়ে দেওয়া হচ্ছে না, তার পারিশ্রমিকের নিশ্চয়তা নেই, হ্যাঁ, সে কেন খেলতে যাবে? তারা মানে তাসকিন আহমেদ বলেছেন যে তারা রুম বন্ধ করে বসে আছে, অনেকবার বলার পরে যায়নি। এবং তিনিও বলতে পারেনি যে আমি আর কি বলবো, বলছি যে তোমাদের কল, আমিও তো প্লেয়ার, মানে টাকা পাইনি, যাবে না, শেষ, এখানে মিটে গেল। আজকে যেটা বলেন, হ্যাঁ, চেক বাউন্সের খবর আমিও শুনেছি, আবারও চেক বাউন্স হচ্ছে, এটা নিয়ে মানে হাসাহাসি হচ্ছে যে উইকেটের বাউন্স থেকে চেকের বাউন্স আর কি বেশি হচ্ছে আর কি। তো এখন হচ্ছে প্রেস কনফারেন্সে যখন তাসকিন আহমেদ উঠে যাচ্ছিলেন যে ম্যাচ শেষে, তো তখনও তাকে মজা করে জিজ্ঞেস করা হচ্ছে আজকে তাহলে কোন হোটেলে থাকবেন, ওটাই। এবং ইভেন কালকে রাতে যখন তারা খেলাটা জিতলো, শেষ করলো, তখন হচ্ছে যিনি এসেছিলেন মেহরাব হোসেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তো আরো 7 দিন অ্যাটলিস্ট মানে থাকতে হবে, মানে নেক্সট সোমবারের আগে ডিসাইড হচ্ছে না তারা প্লে অফ খেলছে কি না, প্লে অফ খেললে তো আরো বেশি, তো 7 দিন তো আরো হোটেলে থাকতেই হচ্ছে। তো আপনাকে হোটেলে থাকবেন নাকি বাসায় চলে যাবেন, বা কি সিদ্ধান্ত হয়েছে? তিনি বলছেন এটা এখন আমি জানি না। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে শফিকুর রহমান, তিনি কিন্তু আবার দাবি করছেন যে তিনি আসলে মানে এই বিপিএলে আসতে চাননি, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। তো এটা কিন্তু আরো সাংঘাতিক কথা। মানে একজন ব্যক্তি বিপিএলে আসতে চাননি বা যুক্ত হতে চাননি, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। কেন তাকে নিয়ে আসা হয়েছে? তার মতন যদি তার যদি ফিনান্সিয়াল স্ট্যাটাস বা তাদের কোম্পানি বা হোয়াট এভার তার যদি এটা থাকতো, তাহলে কি তাকে কেন আনা হলো? দরকার নাই, তার একটা দল কম নিয়ে খেলতেন আপনারা। বাট আরো অনেক দলের নিলয়েরও এটা টেকটা ছিল। আমরা বিপিএল এবার 7টা টিম নিয়ে খেলছি, বিপিএল কিন্তু 6টা টিম নিয়ে সিজন করেছে, রাইট, আগে করেছে এই ব্যাপারটা। তো যদি একটা টিম কম খেলতো তাহলে কি লাভ হতো? প্রথমত ধরেন 2টা নতুন একদম ব্র্যান্ড নিউ ফ্র্যাঞ্চাইজি আসলো, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস। তো দুর্বার রাজশাহীকে নিয়ে যে এত অভিযোগ, যদি দুর্বার রাজশাহীকে জোর করে নাই আনা হতো, তাহলে 6টা টিমের টুর্নামেন্ট হতো। তাহলে কি হতো, আমাদের যে লোকাল প্লেয়ারের পুল, আমরা যাই বলি না কেন, আমাদের পাইপলাইন আসলে উইক, লোকাল প্লেয়ারের পুলটাতে তাহলে কি বলবো, উইক প্লেয়াররা তাহলে টিম পেতো না। তাহলে যখন দলের সংখ্যা কমে যাবে, স্লট কমে যাবে, প্লেয়ারের কোয়ালিটি, বেটার কোয়ালিটি প্লেয়াররা চান্স পাবে, বাকিরা দল পেতো না।
এতে এই টুর্নামেন্টের কোয়ালিটিও কিন্তু এতে ইমপ্রুভ Right. হতো। তাহলে আর টুর্নামেন্টের লেন্থটাও ছোট হতো। বিপিএল আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিপিএল অনেক লম্বা চলে। বিপিএল এর 40 দিন চলার মতো টুর্নামেন্ট আসলে বিপিএল হওয়া উচিত না, একটু কমে শেষ করা উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো জোর করে একটা টিমকে এনে মানে নিজের ইমেজ নিজে খারাপ করা হচ্ছে এখানে। মানে এটা কি বলবো, এখানে এই ক্ষেত্রে বিপিএল গভর্নিং কমিটি আর বিসিবি দূরদর্শিতার পরিচয় দিতে পারে। আরেকটা বিষয় বলি, সেটা খুবই আরো মজার কথা, যে শফিকুর রহমান সাহেব তার বিপিএল এর কিন্তু ওই যে টিমের মালিককে এটা নিয়েও কিন্তু একটা রহস্য তৈরি হয়ে গেছিল এবং খেলোয়াড়দের ভেতরে তিনি কিন্তু বলা বলি করছিলেন যে ভ্যালেন্টাইন গ্রুপ যেটা, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই, তিনি নাকি এটার মালিক না। এবং মানে এটা যখন হচ্ছিল মানে আসলে কে টাকা দিবে, এটা মানে একটা পুরো একটা মানে হযবরল অবস্থা। তো প্লেয়াররা কত আনসার্টেন অবস্থায়, এবং এখনো কিন্তু অনেক সাংবাদিককে তিনি বলেছেন তিনি এই কোম্পানির সঙ্গে জড়িত না, কোনো না কোনোভাবে স্পন্সর করেছেন কিছু টাকা, কিছু তিনি ভেবেছিলেন যে কোটিখানিক টাকা আমাদের স্পন্সর করে এখানে যুক্ত হওয়া, তারপরে তার ঘাড়ে নাকি সব এসে পড়েছে। তো এটা কিন্তু ক্লিয়ার না, আমরাও খুবই, এটা কিন্তু খুব অদ্ভুত কথা। তো এই ব্যাপারগুলো আছে। এবং চিটাগাং কিংসের কথাটা আমরা বলতে পারি যে চিটাগাং কিংসের মালিক যিনি, ইনি এর আগেও বিপিএল এ তার একটা দল ছিল, এই নামেরই দল ছিল, এবং তখনও কিন্তু তার ডিউজ নিয়ে সমস্যা ছিল, এবং তখন বিসিবি তার কাছে টাকা পায়, সেই টাকা কিন্তু তাকে মানে একটা পর্যায়ে আর দিবেন না বলে মাফ করে দেওয়া হয়েছিল, এরকম অবস্থা আর কি, যে না টাকা আর উদ্ধার করা যাচ্ছে না সেটা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই ভদ্রলোককে আবার তাকে আবার দল দেওয়া হয়েছে, যার রেপুটেশন এতটা খারাপ তাকে আবারও দল দেওয়া হয়েছে। এবং শুধু এই দিক থেকে না, তিনি যে আসলে তার দল ছিল তখন কিন্তু কিছু প্রশ্নবিদ্ধ ম্যাচও ছিল, ম্যাচ নিয়ে অনেক প্রশ্ন ছিল। তো এরকম যখন ব্যাপারগুলো আছে তাকে কিন্তু আবারও দল দেওয়া হয়েছে, এবং তিনি একজন খেলোয়াড়ের টাকা দেননি, এবং সেটা গণমাধ্যমে ইভেন আমাদের পত্রিকায় তিনি সাক্ষাৎকার বলছেন যে আমি টাকা দেইনি, এটা পার্সোনাল কারণে টাকা দেইনি, এবং টাকা কি আমার গাছে ধরে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অডাসিটি, রাইট, তাকে ইভেন জিজ্ঞেস করা হয়েছিল যে বাইলজ আর ইন প্লেস, যে এই সব পেমেন্ট নিয়ে রুলস আছে, লজ আছে, তো তার রেসপন্সটা আসলে ওরকমই ছিল যে আমি তো স্যাটিসফাইড হতে পারিনি। এটা তো কোনো কথা হতে পারে না। একজন খেলোয়াড় ধরেন খারাপ খেললো ভালো খেলো, এটা কোনো ইয়ে না, আপনি চুক্তি করছেন, এটা তো গ্যারান্টি কিছু না যে ভালো খেলা খারাপ খেলা, আপনার টাকা দিবেন, যে পোর্শনের টাকা দিবেন, সে 7টা ম্যাচ খেলেছে তার টাকা দেননি, এবং বলছেন যে টাকা কি আমার গাছে ধরে। তো এরপরে এই কথা বলার পরে অন্য কোনো যে কোনো মানে একটা মানে প্রফেশনাল ক্রিকেট বোর্ড, বিশ্বের যে কোনো ক্রিকেট বোর্ড এই টিমকে মানে কঠোর শাস্তি দিত, এই মালিক পক্ষকে, এবং কঠোর শাস্তির আওতায় হতো, কারণ তিনি নিয়মভঙ্গ করেছেন, এবং নিয়মভঙ্গ করা উনি গর্বের সাথে বলছেন, তাই না? তো তার কাছ থেকে আসলে কতটুকু কি আদায় করতে পারবেন। ডিএর কথা, যেমন আমরা কিন্তু এখনো পারিশ্রমিক নিয়েই আছি, মানে পারিশ্রমিকের ব্যাপারটা ওই যে 25% দেয়া, 50% এগুলা নিয়ে কেউই তো ওইটাই ঠিকমতো পালন করছে না, ডিএ কিন্তু অনেকেরই বকে ডেইলি অ্যালাউন্সে। তো এই অবস্থায় একটা বিপিএল যখন চলছে তখন খেলোয়াড়রা পারফরমেন্স সব কিছু মিলিয়ে, এবং বিদেশি ক্রিকেটাররা এখানে যে আসবেন, ধরেন আপনার এখন চলছে IL T20 চলছে, সাউথ আফ্রিকার SA T20 চলছে, বিগ ব্যাশ কিছুদিন আগে বিগ ব্যাশ চলছে, তো এইসব ফ্র্যাঞ্চাইজি আসর ফেলে এখানে আসবে কেন কোয়ালিটি প্লেয়ার, যখন আপনার মানে টাকা পয়সার যদি এত আনসার্টেনিটি থাকে, এখানে তো আসবে না, এবং আসেওনি। আপনি মনে করতে পারবেন না যে খুব ভালো প্লেয়ার, আলেক্স হেলস চলে গেছেন, আরো 2-1 ছিলেন, 3-4 জন, হ্যাঁ মালান, আপনি কিন্তু খুব বেশি প্লেয়ার নাই, 5 জন প্লেয়ার বলতে পারবেন না। এবং কালকে ম্যাচে আপনি এমন কিছু খেলোয়াড় খেলেছেন যাদেরকে আমরা ক্রিকবাজ এগুলোতে আমরা খুঁজতেছি যে এরা কারা, যেমন আহসান বাট্টি নামে একজন পাকিস্তানের খেলোয়াড়, তার কোনো রেকর্ডই পাওয়া যাচ্ছে না, তিনি আসলে কয়টা ম্যাচ খেলেছেন, কোথায় খেলেছেন। কালকে দেখলাম যে কয়েকজন খেলোয়াড় খেলেছেন সিলেট স্ট্রাইকার্সে, তাদেরকে কেউ চেনে না। আহসান ভাটি মনে তার T20 ডেবিউটা হয়তো মানে পাকিস্তানে হয়তো 2-1 ম্যাচ খেলেছেন, পাকিস্তানের ডোমেস্টিকে, খুবই আননোন প্লেয়ার এবং খুবই আনকোরা খেলোয়াড়, এরকম খেলোয়াড় ডোমেস্টিকে বাংলাদেশের অনেক আছে যারা এবারে বিপিএল এ দল পাননি। তো এইরকম খেলোয়াড় দিয়ে খেলানো হচ্ছে, কোয়ালিটি তো কোথায় থাকবে বলেন। মানে টোটাল জিনিসটা একটা মানে কমেডি হয়ে গেছে আর কি, এটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। পেমেন্ট ইস্যু তো আসলে আছে, চলছে, মানে এরকম আরো সামনে হয়তো আরো থাকবে। এখন যদি একটু মাঠের ক্রিকেটেও আসি, নিলয়, যদি মাঠের ক্রিকেট আপনি ফলো করেছেন, পেমেন্ট ইস্যু হ্যাঁ একটা কথা বলি, ধরেন এখন যে বিপিএল কিন্তু সরাসরি IL T20 আর SA T20 সাথে কম্পিট করতেছে, IL T20 SA T20 দুইটাই হচ্ছে IPL মালিকানাধীন দলগুলো, তারা ব্যাকড ফাইন্যান্সিয়ালি, তারা খুবই স্ট্রং। এবং একটা রুমার কয়েক বছর আগে ছিল যে কি বলবো, ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরেও সব ফ্র্যাঞ্চাইজিরা চেষ্টা করছে এসব প্রত্যেক জায়গাতে নিজের দলগুলো করতে এবং তাদেরকে পার্মানেন্ট কন্ট্রাক্ট দিতে। এটা এখনও কি বলবো, রুমার পর্যায়ে আছে, কিন্তু বলা যায় না
আগে যে কাউন্টি ক্রিকেটে যে কোলপ্যাক ডিল হতো কয়েক বছর পরে হয়তো বা এরকম হয়ে যাবে যে ধরেন আন্দ্রে রাসেল শুধুমাত্র নাইট রাইডার্সের প্লেয়ার, রাইট। সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক, ILT20 হোক, যেখানেই হোক এরকম হতে পারে। তো এমন পরিস্থিতি যেখানে চলে আসে আগামী 2 বছর কিন্তু বাংলাদেশকে বিপিএলকে ওদের সাথেই কম্পিট করতে হবে। তো মানে যদি কি বলবো, আমরা যদি এসব আর্ন করা বিদেশি প্লেয়ারদেরকে এনে যদি ওদের টাকা আমরা যদি ঠিকমতো বেশিরভাগ মানে ওদের টাকা যদি ফ্র্যাঞ্চাইজিরা ঠিকমতো না দিতে পারে, আমরা তো মানে কল্পনাও করতে পারি না যে আমরা টপ কোয়ালিটি ফরেন প্লেয়ারদেরকে এখানে অ্যাট্রাক্ট করতে পারবো। ওদের এখানে আসার কোনো কারণ নেই, একদমই কোনো কারণ নেই। কারণ ছাড়া তারা মানে এখানে কেন আসবে? আরেকটা জিনিস মানে ধরেন IPL বা অন্যান্য জায়গাতেও কিন্তু এরকম হয় যে আর্ন করা আননোন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হলো, হঠাৎ করে আসলো, কিন্তু নর্মালি তারা হয় সারপ্রাইজ প্যাকেজ। Right. ধরেন মুম্বাই ইন্ডিয়ান্স হঠাৎ করে টিম ডেভিড সিঙ্গাপুরের একটা প্লেয়ারকে নিয়ে এসেছিল, আবার দিল্লি সম্ভবত সন্দীপ লামিচানেকে নিয়ে এসেছিল, এরকম হয়, এরকম করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো মানে মনে হয় কোয়ালিটি মানে প্লেয়ার বলেই নিয়ে আসে। হ্যাঁ, বাংলাদেশে কি বিচারে আনা হয় আমি জানি না। এস্টাবলিশ 4 জন যে বিদেশি খেলবেন তাদের একজনকে মানে ওইভাবেই কনসিডার করা হয়। না, ধরেন দুর্বার রাজশাহীর প্রথম দিকে অবস্থা খারাপ ছিল, Right. তারা স্ট্রাগল করছে, বিদেশি ভালো পাওয়া যাচ্ছে না, তো তাই তারা মিড টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা প্লেয়ার নিয়ে আসলো, মিগেল কামিন্স। মিড টুর্নামেন্টে যখন আপনি অন্য কাউকে নিয়ে আসবেন, তো আশা মানে ক্রিকেটীয় পার্সপেক্টিভে আমি চিন্তা করবো যে আপনি এমন কাউকে নিয়ে আসছেন যে আপনার মনে হয় সে আমার সমস্যার Make the সমাধান difference, করতে right. পারবে। মিগেল কামিন্স গত বোধহয় 2 কি 3 বছর কোনো T20 খেলেননি, কোনো লেভেলের কোনো T20 মানে স্বীকৃত মানে ওই টপ ক্লাস ক্রিকেট যে বলা যায় খেলেননি। তো এমন একটা প্লেয়ারকে আপনি এমার্জেন্সি বেসিসে বিদেশ থেকে নিয়ে আসলেন, তেমন কিছু করতে পারলেন না, এখন উনি বেঞ্চে বসে আছেন। তো মানে এখানে মানে ক্রিকেটীয় কি বলবো, আমরা আপনি বললেন ক্রিকেট দিয়ে আমরা ক্রিকেট নিয়েই করবো, আমরা ক্রিকেট নিয়ে বিচার করতে গেলে তো মানে আমরা কি বলবো, কি হিসাবে করবো, Right. আমরা তাল খুঁজে পাই না। Right. এখানে মানে কি হিসাবে প্লেয়ারদের আনা হচ্ছে, বিদেশি প্লেয়ারদেরকে আনা হচ্ছে, প্ল্যানটা কি? শুধু মানে প্রপার প্ল্যানিংয়ে হাতে গোনা কয়েকটা ফ্র্যাঞ্চাইজি প্রপার প্ল্যানিংয়ে কাজ করছে, তারা ভালোভাবে প্রপার প্ল্যানিংয়ে কাজ করছে, বাকিরা মানে মনে হচ্ছে র্যান্ডমলি সব করে যাচ্ছে। এবার বোধহয় আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকাতেও এই জায়গায় আরেকটা সমস্যা হয়ে গেছে, যেমন ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স তারা কিছুটা মানসম্পন্ন, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমরা দেখতাম যে অনেক বড় বড় তারকা তারাই আনতো বেশিরভাগ, Right. আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, মঈন আলী বা এরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সই খেলেছেন। Right. তো কুমিল্লা আরেকটা দল নাই, মানে একটা বড় যারা ক্যাপাবল ছিল সেই দলটাও মিসিং আর কি, ফ্র্যাঞ্চাইজি দুইটা আসলে ক্যাপাবল এখানে ফ্র্যাঞ্চাইজি মোটামুটি আছে, বাকি কেউই আসলে এই টুর্নামেন্ট এরকম একটা টুর্নামেন্ট বড় কলেবরে চালানোর মতন ক্যাপাবল না। Right. তো ওই জায়গায় খেলোয়াড়দের মানে মানসম্মত খেলোয়াড়দের সংখ্যা কমে গেছে। ভাই আপনি একটু আগে আমার সাথে মানে হ্যাঁ। আগে কথা হচ্ছিল, তো 21 ভাই যা বললেন, তো এইসব বড় মানে যারা নতুন এসেছে তারা তো 1 বছরের কন্ট্রাক্টে, আর ধরেন রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালে তো কন্ট্রাক্ট এই বছর শেষ হয়। এই বছর শেষ, সবারই শেষ হয়ে যাচ্ছে। যদি টুর্নামেন্টটার কোয়ালিটি বেটার না হয়, যদি 2019 সালের পরে যে সমস্যাটা হয়েছিল যে ওই সব ফ্র্যাঞ্চাইজিরা ওই পার্টনারশিপ চাচ্ছিল, ওই Revenue share. রেভিনিউ শেয়ার মডেলটা চাচ্ছিল, যেটা IPL এবং অনেকে ফলো করে, সেটা বিসিবি দেয় নেই, ওই পয়েন্ট থেকেই বিপিএল এর ডাউনগ্রেড শুরু হয়ে গেছে, আমার ব্যক্তিগত মতামত এটা। তো যদি ধরেন বিপিএল এর কোয়ালিটি টুর্নামেন্ট ওয়াইজ বেটার না হয়, তো রংপুর বা বরিশালের মতো ফ্র্যাঞ্চাইজিরা কেন এই টুর্নামেন্টে থাকবে? রাইট। সামনের বছর হয়তো বা ওরা বলবেন না আমরা থাকবো না, Right. আপনারা করেন টুর্নামেন্ট, তখন কি হবে? বাংলাদেশে আসলে মানে যারা এরকম টুর্নামেন্টে টিম কিনতে পারে, যেসব কোম্পানি বা যেসব শিল্প প্রতিষ্ঠান আছে, তারা ধরেন যারা ফেয়ার ব্যবসায়ী আমি যদি বলি, Right. তাহলে তারা চিন্তা করবে যে আমার এখানে মানে একটা লাভ খুঁজতে হবে। ধরেন আমি 5 বছর একটা ইনভেস্ট করব, তারপরে 5 বছর পর তো আমার রিটার্ন আসতে হবে, আমি তো লস করে লাভ নেই, আলটিমেটলি এটাও তো একটা ব্যবসা। Right. কিন্তু সেই রিটার্নটা আসতে হবে ফেয়ার ওয়েতে। যদি ফেয়ার ওয়েতে সে তা না দেখে যে 5 বছর পর ফেয়ার ওয়েতে আমার কোনো রিটার্ন আসছে না, তাহলে সে ইন্টারেস্টেড হবে কেন? এটা হচ্ছে বড় প্রশ্ন। এই সমস্যার সমাধান আগে করতে হবে। তখন আনফেয়ার ওয়েতে যারা রাইট, নিতে পারবে এটাই হবে। এবং আমরা যে হাস্যকর সমস্যাগুলো বলছি সেগুলো চলতে থাকবে। এবং এটার সমাধানের আমি খুব একটা মানে বিসিবির থেকে যে এখন যারা আছেন দায়িত্বে তাদেরও যে খুব একটা উদ্যোগ আছে, এবং এই যে বিপিএল চলছে এতগুলো সমস্যা, আপনি চিন্তা করে দেখবেন বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, হ্যাঁ, উনি কিন্তু ওই বিপিএল এর এই প্রচুর সমস্যার মধ্যে কিন্তু উনি মালয়েশিয়া ছিলেন বেশ লম্বা একটা সময়, কয়েকদিন মালয়েশিয়া ছিলেন। সেখানে কি কারণে ছিলেন? উনি হচ্ছে আন্ডার-19 মেয়েদের বিশ্বকাপের ওইখানে উনি চলে গেছেন। তো কোনটা ওনার জন্য আসলে ইম্পর্টেন্ট ছিল? তো এই অবস্থায় ভাবে চলছে। এবং উনি গত 5 মাসে 4 বার হচ্ছে এই মেয়েদের ক্রিকেট বা বিভিন্ন ট্যুরে গিয়েছেন দেশের বাইরে। তো তারা দেশের বাইরে যেতেই বেশি আগ্রহী, কারণ এখানে বিসিবি পরিচালকরা যদি দেশের বাইরে যান তখন তাদের আসলে ডেইলি অ্যালাউন্স, অনেক বড় অঙ্কের একটা ডেইলি অ্যালাউন্স তারা পান। তো এইসব প্রশ্নও কিন্তু ওঠে, আমরা সেই প্রশ্নগুলো কিন্তু করতে। সেখান থেকে যদি আসি যে আসলে মানে এত একটা মেজর শিফটের পরে, মেজর চেঞ্জের পরে বিপিএলটা কি অ্যাবসলিউটলি
নেসেসারি ছিল কিনা এইবার যে অ্যারেঞ্জ করার। তার শুরুতেই বলেছিলেন বিসিবি বসই বলেছিলেন যে হ্যাঁ আসলে এইবার আমরা একটু তড়িঘড়ি করে করছি, একটু হয়তো রাশ থাকতে পারে, বাট উই আর ট্রাইং। আসলে এখন মিডওয়ে না আর একটু বেশি হয়ে গেছে, লাস্ট দিকে লাস্টের দিকে হয়তো। তো এখন আসলে মনে হচ্ছে যে এটা কি করা অ্যাবসলিউটলি নেসেসারি ছিল কিনা, এরকম বিপিএলটা না হলে আসলে কি হতো। অনেকেই বলে হয়তো যে হ্যাঁ এটা তো ন্যাশনাল টিমের জন্য একটা হ্যাঁ পরের টুর্নামেন্টের বাট জন্য প্র্যাকটিস বা এই সেই, বা কি হতো আসলে না হলে কি হতো। এই যে প্র্যাকটিসের কথা বলেন, আজকে আমাদের প্রিন্ট একটা রিপোর্ট গিয়েছে, ওইখানে মোহাম্মদ আশরাফুলের একটা কোট আছে, উনি সরাসরি বলে দিয়েছেন, উনি কিন্তু রংপুরের অ্যাসিস্ট্যান্ট। রাইট। তো বিপিএল এ যে বোলিং কোয়ালিটি বা ফরেনার তো আসে নাই, তো এবারেরটাকে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি প্র্যাকটিস হিসেবে ধরা যাবে না। যে ব্যাটাররা রান করেছেন ওটাকে এত 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 হাইলি ভাবার কোনো কারণ উনি দেখছেন না, এবং যারা রান করতে পারেনি এটা আর খুব বেশিরভাগ রানই করতে পারে, বেশিরভাগই করেনি আসলে। মানে কিন্তু যারা ম্যাচই না, না ম্যাচই পাচ্ছে না। টপ 10 রান গেটার 8 জন কিন্তু বাংলাদেশি, কিন্তু ন্যাশনাল টিম চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আছে মাত্র একজন, তানজিদ তামিম। রাইট, বাকি 7 জন কিন্তু নেই, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেই। নেক্সট হচ্ছে মেহেদী হাসান মিরাজ, উনি নাম্বার 13-তে। অ্যাবসলিউটলি কি নেসেসারি ছিল কিনা? আমার মনে হয় যে ধরেন আপনি ঠিকমতো করতে না পারলে লাভটা কি আসলে? আপনি তো বদনামটাই নিলেন, Right. লাভ তো কিছু নিলেন না। আপনার পেমেন্ট ইস্যু তো বটেই, খেলার মানের ইস্যু তো বটেই, কিছু ম্যাচ নিয়ে আমরা কিন্তু আসলে- হয়তো ভাবমূর্তিটা টুর্নামেন্টের ভাবমূর্তিটা নিউ লো হিট এবং করেছে। কিছু আমরা দেখলাম যে বিদেশের বিভিন্ন সাংবাদিকরা যারা আছেন তারাও কিন্তু লেখালেখি করেছেন, এত উইয়ার্ড কিছু ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আজকে আসলে সেটা পেমেন্ট ইস্যু নিয়ে বলেছে, কিন্তু Right. খেলার দিক থেকে কিছু জিনিস, অদ্ভুত কিছু ঘটনা মানে আমরা দেখেছি, যেগুলোতে আমরা প্রশ্ন করতে পারি। আমাদের কাছে কোনো ধরনের কোনো একটা জায়গায় যাওয়ার মতন কোনো এভিডেন্স নেই, বাট আমরা বিস্ময়কর আমাদের কাছে লেগেছে। যেমন একটা এরকম একটা স্ট্যান্ডার্ডের ক্রিকেটে, এটা তো একটা টপ লেভেল ক্রিকেট, স্বীকৃত ক্রিকেট, সেখানে একটা বলার মানে বেশ কয়েকটা ঘটনা ঘটছে যেটাতে পিচের বাইরে গিয়ে বল পড়ছে। Right. আপনি পিচে বল রাখতে পারছেন, একই সেম ইন্ডিভিজুয়াল একাধিকবার করছেন, পিচে বল রাখতে পারছেন না। মানে পিচে বল রাখা এটা তো কিন্তু একটা নরমাল ব্যাপার, মানে এই লেভেলে কেন পিচে বল রাখতে পারবে? পেসার না, স্পিনারদের ক্ষেত্রে স্পিনারদের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং লেগ স্টাম্পের বাইরে ওই দিক থেকে কিন্তু পিচের বাইরে গিয়ে বল পড়ছে। তো এগুলা কেন হচ্ছে, এই প্রশ্ন কিন্তু মানুষজন করছেন, দেশের বাইরে থেকে এই প্রশ্নগুলো হচ্ছে, বিস্ময়কর লেগেছে। Right. তো এইগুলো কিন্তু দাগ হিসাবে লেগে থাকলো আর কি। তো এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই ভালো না, ভাবমূর্তির জন্য ভালো না, কোনো কিছুর জন্যই ভালো না। And moving on to the cricket on the field, রান হয়েছে এটা অনেকেই বলছে যে হ্যাঁ এবার তো ভাই রান হয়েছে, এবার তো তাহলে ভালো টুর্নামেন্ট হচ্ছে। দ্যাট ইজ অ্যান আর্গুমেন্ট আইভ সিন ইন ভ্যারিয়াস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। হ্যাঁ উইকেট ডিসেন্ট ছিল, ওর দিকে বাউন্ডারি ছিল খুবই কম। একটা জিনিস হয়তো তারা সলভ করতে পেরেছে, যারা লাইক ইয়ার ইন ইয়ার আউট তারা বলছিল যে উইকেটটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতো, উইকেটটা হয়তো তারা সলভ করতে পেরেছে। আমার কাছে মনে হয় উইকেটটা লাস্ট ইয়ারেও মানে 2024 সালের যে শুরুর দিকে যেটা ছিল সেখানে উইকেটটা খারাপ ছিল না, উইকেটটা ভালো ছিল। এইবার শুরুর দিকে প্রচুর যে রান হয়েছে সেখানে একটা বড় কারণও ছিল হচ্ছে বাউন্ডারি রাখাটা নিয়ে একটা মানে অদ্ভুত, এইটার কি আপনি উইকেট ভালো দিতে পেরেছেন, এটা খুব অ্যাপ্রিশিয়েট করার মতো, আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি। তার জন্য তো আপনি বাউন্ডারি রাখার এত কমানোর কোনো দরকার নেই। আপনি সিলেটে একটা ছক্কা 52 মিটার, ওটা নিয়ে আমি বলছিলাম, সিলেটের বাউন্ডারি অফিসিয়ালি বলা হচ্ছে যে 60 মিটার প্লাস, ব্রডকাস্টাররা বলছিল 55, কিন্তু 6 হওয়ার পরে ওরা দেখাচ্ছে যে 51 মিটারে ছক্কা। তো আসলে বাউন্ডারি কত আমরা তো জানি না, খেলোয়াড়রাও কিন্তু টেপ নিয়ে যেতে হবে, না হলে মানে কার কথা আমরা ইভেন তামিম ইকবাল বলেছেন, তামিম বলার পরে চট্টগ্রামের মনে হয় বাউন্ডারিটা বড় করা হয়েছে। অনেকে তো সেই কারণে হয়তো আমরা এত রান দেখেছি, আবার সেই রানগুলো টোটালগুলো 200 রানের টোটালগুলো চেস হতে দেখেছি আমরা। তো নাও ইফ ইউ আর মুভিং টু রান বেশি হওয়ার আরেকটা কারণ কিন্তু যে বোলিং অ্যাটাকগুলো খুবই রাইট। আমরা যদি বিদেশি ভালো ওভারসিজ ভালো বলারের কথা চিন্তা করি, শাহিন শাহ আফ্রিদি এসেছেন, মানে আর কি শাহিন শাহ আফ্রিদিও ওইরকম ভাবে ফর্মে নেই তিনি, না নাম করা বলার, হ্যাঁ আর কেউ আর কি ওভারসিজ ভালো স্ট্রাইকিং বলার কেউই আসে না। ইয়েতে যদি আসি মানে অন দ্য টপ অফ ইওর হেড, মানে বলতে পারবেন যে ওইরকম পপুলার বা অ্যাকমপ্লিশড প্লেয়ার এসেছে কিনা এবার? ধরেন আন্দ্রে রাসেল আসলে যে হাইপটা তৈরি হতো, সুনীল নারায়ণ আসলে যে হাইপটা তৈরি হতো সেটা তো হয়নি। বিগেস্ট মানে সবচেয়ে বড় তারকা কে এবার বিপিএল এ? এই যে শাহিন আফ্রিদি শুরুতে বলবো, ধরেন আমরা এরপরে অ্যালেক্স সেলসও কিন্তু এখন ইংল্যান্ড টিমে তো নাই, না সে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন নেই, মালানো নেই না। কায়েল মায়ার্সের কথা আমরা বলি, সেও তো মানে টপ কোয়ালিটি ওয়েস্ট ক্যারিবিয়ান প্লেয়ার না, ক্যারিবিয়ান টিমেও নেই, সে আইপিএল দল পায়নি। রাইট। তো তারপর দাভিদ মালানের কথা বলি, সেও ইংল্যান্ড টিমের রেগুলার ডিসি সবসময় থাকে না, আসলে কোনো ফরম্যাটেই কে আছে। তো তাহলে বড় প্লেয়ার কে? মোহাম্মদ নবী, আই ডোন্ট নো।
No, he's not the biggest Afghan star or the second biggest or উনি- the third biggest. ক্যারিয়ারের লাস্ট দিকেই আছেন, উনি বোধহয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ক্রিকেট ছেড়ে দেবেন। Right. নবী চিটাগং টিমে তো সব থেকে বড় স্টার হচ্ছেন শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদিও নাকি পেমেন্ট পাননি, শাহিদ আফ্রিদিও পেমেন্ট পাননি, শুনেছি আমরা এটা অনেক verify করি। সার্কুলেটেড। এরপর যদি লোকাল স্টারসদের দিকে আসি, লোকাল ট্যালেন্টদের দিকে আসি, এটাও অনেক সময় অনেক বলা হয় যে হ্যাঁ বিপিএল তো ভাই প্ল্যাটফর্ম, বিপিএল তো অনেক লোকাল ট্যালেন্টদের প্রমোট করতে হেল্প করে, স্টার বানাতে হেল্প করে। সেটা ছিটে ফোটা কি এবার ছিল? বলা মুশকিল। ধরেন আমি যে বললাম যে টপ 10-এর মধ্যে 8জন বাংলাদেশি প্লেয়ার, 7জন হচ্ছে দলের বাইরে। তো এর মধ্যে তো তরুণ কিছু প্লেয়ার আছেন। সাইফ হাসান কিছু ম্যাচে ভালো রান করেছেন, নজর গিয়েছে। লিটন দাস প্রথম দিকে তো খারাপ করেছিলেন, কিন্তু বড় ইনিংস ছিল। কিন্তু সেই বড় ইনিংসগুলো যে অপোজিশনের এগেনস্টে ছিল, যে কন্ডিশনে ছিল, এটা নিয়ে কোয়েশ্চেন আছে। মানে অন টপ অফ মাই হেড আমি কোনো প্লেয়ারের কথা বলতে পারছি না যে ও মনে হচ্ছে যে এখন বাংলাদেশ টিমে আসতে পারে। যেমন গত বিপিএলে তৌহিদ হৃদয় কিন্তু আমার নজর কেড়েছিলেন পার্সোনালি, ওইটার পরে টি20 ওয়ার্ল্ড কাপে আসলেন। কিন্তু এমন যে একটা প্লেয়ার যে ওকে দলে নিতেই হবে, ওকে এখনই নিয়ে আসতে হবে, এরকম আমার চোখে পার্সোনালি যারা ইন এন্ড অ্যারাউন্ড আছে তারাও কি খুব একটা নতুন একটা? আমার কাছে মনে হয় মানে ব্যাটিং এর দিক থেকে আমি একজনের কথা বলতে পারি, মাহিদুল ইসলাম অঙ্কন। তার এটা বলা যায়। মানে চলোই তো টেস্ট ডেবিউ করে ফেলছে। হ্যাঁ ডেবিউ করে ফেলেছে বা টি20। তার ব্যাপারটা ছিল যে সে যে ঘরানার ব্যাটসম্যান ছিল, যে আমরা তাকে মানে বিগত দিনে যেরকম দেখেছি যে সে একটু ধরে খেলে, শুরুতে ক্রিজে যায়, সময় নেয়, এই টাইপের ব্যাটসম্যান, মানে খুব বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলে না। কিন্তু এইবার দেখেছি তার খেলার ধরন একদম আমূল বদলে ফেলেছে। সে মানে 7 বলে 21, 10 বলে 32 এরকম মানের ইনিংস খেলছে এবং কন্টিনিউয়াসলি খেলেছে। তার কিছু শটের রেঞ্জ দেখেছি, হেলিকপ্টার শট মারছে। তো সে আসলে মনে হয়েছে যে সে অনেক ইমপ্রুভ করেছে, তাকে নিয়ে আসলে টি20-তে মানে কাজ করা যেতে পারে। আর আমি যেটা দেখলাম যে প্রতিষ্ঠিত যারা ব্যাটসম্যান, অনেক মানে বাংলাদেশ টিমের এস্টাবলিশ ব্যাটসম্যান, তারা অনেকেই ফেল করেছেন, প্রায় সবাই ফেল করেছেন। তানজিদ তামিম ছাড়া, লিটন তো ওয়ানডে দলে নাই, চ্যাম্পিয়ন্স ট্রফি দলের বাইরের, বাকি সবাই তো ফেল করেছেন। এবং ইভেন শান্ত তো ম্যাচই পাচ্ছেন না। তো উইকেট কিপিং করলো কয়েক, রাইট, উইকেট কিপিং তাকে দলে রাখার প্রচেষ্টা আসলে তাকে উইকেট কিপিং গ্লাভস ধরিয়ে দেওয়া হয়েছে। আর বোলিং যদি দেখেন, বোলিং আমি মনে করতে পারছি না মানে বোলিং এর দিক থেকে কাউকে নজর কেড়েছে এরকম। মানে ওই তাসকিন তো বাংলাদেশের অ্যাজ এক্সপেক্টেড বেস্ট তাসকিন এটা বলার, এবং আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এরকম বলতে পারি একাধিক। যেমন শরীফুল, তিনি সাধারণত এইরকম উইকেটে ভালো করেন, গতবার উনি হাইয়েস্ট উইকেট পেয়েছিলেন। শরীফুল এবার আমি খুবই অর্ডিনারি দেখেছি, খুবই অর্ডিনারি। সেম টাইম ন্যাশনাল টিম থেকে বাদ। ইভেন আপনার মুস্তাফিজ এই ধরনের উইকেটের তো বলার, মুস্তাফিজ তার সেরা ছন্দে নাই, উনি ভালো করতে পারেননি। ইভেন হাসান মাহমুদ যেরকম ভাবে বোলিং করার কথা আমরা প্রত্যাশা করেছিলাম, হাসান মাহমুদের কাছ থেকেও আমি তার বেস্টটা পাইনি। তো বোলিং এর দিক থেকে আমার আর অনেক হতাশার জায়গা আছে বরং। বাট আরো যারা প্রমিজিং, যারা বলার করতে পারতেন, মুগ্ধ বলেন বা মৃত্যুঞ্জয় বলেন, তারা তাদের ওই প্রমিসটা শো করতে পারেন। লাস্টের দিকে কিছু করেছে, ওইরকম ভাবে সিগনিফিকেন্ট কিছু না। আবার ওই আলিসাল ইসলাম, সে ওই কিন্তু তার আবার বোলিং অ্যাকশন অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যে আবারও সে তাকে অ্যাকশনের শুধরে আসতে হবে। তো খুব বেশি বোলিং এর দিক থেকে বলার কিছু নাই। রাইট। সো ওই আসলে বিষয়টা দিয়েই বলতে হচ্ছে যে ইট হ্যাজ বিন আ ভেরি সাবপার টুর্নামেন্ট। That's being very kind. That's being very kind. We can almost call it the worst BPL in living memory. আমরা তো আমাদের কথা তো বলছি, আমাদের আসলে একটা পোল স্টার্ট করা উচিত যে মানুষজন বলুক যে পাঠকরা মানে দর্শকরা কি ভাবছে, is this the worst BPL ever? তো সেটারই আসলে করছে, we are looking forward to are we looking forward to what are we looking forward? শেষ হয়ে যাচ্ছে, তো হবে কি আসলে নেক্সট? রাইট। শুনতে পাচ্ছি এবার নাকি ইভেন্ট ম্যানেজমেন্ট মানে যেটা যে মানে এসএ টি20 যেটা করেছে বা সাউথ আফ্রিকা IL টি20, এরকম একটা চিন্তা ভাবনা নাকি বিসিবির মধ্যে ঢুকেছে যে তারা তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে থার্ড পার্টিকে দিয়ে দেবে। এটা আগেও বলেছে, আগেও করছে যে বাট আসলে নিজেদের কন্ট্রোলটা, আইনি কোনো ঝামেলাও আছে বাংলাদেশের আইনে, তো সেটাও হয়তো হবে। কারণ আপনার এই পরিমাণ টাকা ইনভেস্ট করার মতন বাংলাদেশের কোম্পানি হয়তো ইনভেস্ট করবে না। ধরেন আপনি 7 বছরের জন্য IPL এর কোনো টিম সেটা করতেই পারে, তাদের আছে টাকা, তো সেটা বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিবে কিনা, নানান রকমের প্রশ্ন আছে। তো মানে আমি আশার কিছু দেখছি না এখন, সত্যি কথা। So thank you gentlemen, that's all we have for our viewers today. We're looking forward to the knockouts, and until then we thank our viewers. Stay tuned for further updates, and thank you.